আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যদি কোনো শুনতে প্রবলেম হয় তাহলে একটু অ্যাটলিস্ট মেসেজ চ্যাট বক্সে মেসেজ করে জানাবেন। আর আদারওয়াইজ আশা করতেছি আপনারা সকলেই ঠিকমতো শুনতে পাচ্ছেন। তো আজকে আমাদের অনলাইন ক্লাসের লেকচার নাম্বার 10। আগেই আপনারা অবগত আছেন যে আজকে আমরা দুইটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, বিকল্প আহ, বিরোধ নিষ্পত্তি, এডিআর, এবং সেই সাথে অ্যাডভান্স ট্যাক্স, যেটা হচ্ছে আপনাদের অগ্রিম কর হিসাবে যেটা পরিচিত। তো আমরা এই দুইটা টপিক নিয়ে আজকে কথা বলবো। অগ্রিম করের আসলে আমরা কিছু একটু প্রবলেমও দেখবো, যে আসলে প্রবলেমগুলো কিভাবে একটু আসলে বা কীভাবে সাধারণ প্রবলেমগুলোতে আসলে আমরা কিভাবে সলভ করতে পারি সেটাও আমরা দেখব। তো আমরা প্রথমেই শুরু করছি আহ, বিকল্প বিরোধ নিষ্পত্তি, দ্যাট মিনস এডিআর দিয়ে। এডিআর আসলে মূলত একটি বিকল্প ব্যবস্থা, যেটা হচ্ছে কোর্টের বাহিরে, দ্যাট মিনস যেটা আমাদের সাধারণ যে কোর্ট আছে সেই কোর্টের বাহিরে একজন আহ, ন্যায়পাল বা হচ্ছে গিয়ে একজন এক্সপেরিয়েন্সড ট্যাক্স প্র্যাকটিশনারের মাধ্যমে আহ, দুই পক্ষের মধ্যে যে উইন উইন সিচুয়েশনে যে সমঝোতাটা করা হয় সেটাই আসলে মূলত এডিআর। যদি আমরা একটু দেখি, বিকল্প বিরোধ নিষ্পত্তি হলো করদাতা এবং কর কর্তৃপক্ষের মধ্যে চলমান আয়কর সংক্রান্ত বিরোধ মামলা মোকদ্দমার দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এড়িয়ে দ্রুত এবং সৌহার্দ্যপূর্ণ সমাধানের একটি আইনি ফর্ম। তো এই জায়গাতেই আমরা মূলত এডিআর সম্পর্কে আসলে আমরা পুরো একটা বিস্তারিত একটু জানতে পারি, যে এখানে মূলত হচ্ছে তিনটা পার্টি ইনভলভ থাকে। প্রথম পার্টি হচ্ছে করদাতা, দ্বিতীয় পার্টি কর কর্তৃপক্ষ, এবং তৃতীয় পার্টি হচ্ছে যিনি এটাকে ডিসপিউট করবেন, বা এই দুইজনের সমন্বয় করে একটা সলিউশনে যিনি আনবেন। এই তৃতীয় পক্ষ হিসাবে তাদেরও কিছু ক্রাইটেরিয়া আছে যে আসলে কাদেরকে তৃতীয় পক্ষ হিসাবে নিয়োগ দেওয়া যাবে। তো সেটাও আমরা একটু পরে দেখব। তো মূলত এরপরে যদি আমরা আরেকটু দেখি, বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ড আইন 2023-এর ধারার 343-এর ক্ষমতা বলে আয়কর বিরোধ নিষ্পত্তি বিধিমালা 2024 প্রণয়ন করা হয়েছে, যা 1 জুলাই 2024 খ্রিস্টাব্দে কার্যকর করা হয়। এটা আসলে খুব বেশি প্রয়োজন আমাদের জন্য হবে না। তো আমরা মূলত এখান থেকে বিকল্প বিরোধ নিষ্পত্তিটা আসলে কি সেটার ক্ষেত্রে আমরা অলরেডি বললাম যে করদাতা এবং কর কর্তৃপক্ষের মধ্যে মামলা মোকদ্দমার বাহিরে যে দ্রুত এবং সৌহার্দ্যপূর্ণ সমাধানের পদ্ধতিটাই হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর। তো এর কিছু নিষ্পত্তি করার জন্য, যে যদি কর কর্তৃপক্ষ একটা কর ধার্য করে দেয় এবং সেটা যদি করদাতা যদি মনে করে যে না, আমার এই কর ধার্যটা আসলে সঠিক হয় নাই, সেক্ষেত্রে তিনি একটা আবেদন করতে পারেন এডিআর এর জন্য। তো এডিআর এর আবেদন দাখিলের সময়সীমা হচ্ছে নিচে, মানে দুইটা ঘটনা এখানে আছে। দুইটা ঘটনা হচ্ছে গিয়ে, একটা হচ্ছে যে দাবিনামা, যে আয়কর কর্তৃপক্ষ যে দাবিটা করছে যে আপনার ট্যাক্স হবে হচ্ছে গিয়ে এই 1 লাখ টাকা বা 2 লাখ টাকা, বাট আপনি মানতেছেন না। তো এই নোটিশটা যখন দাখিল হবে সেই দিন থেকে 30 দিনের মধ্যে, অথবা আদালতের অনুমতি সাপেক্ষে, আদালত যেদিন আপনাকে অনুমতি দিবে সেই দিনই, সেই দিন থেকে 30 দিনের মধ্যে, দ্যাট মিনস 30 দিন হচ্ছে গিয়ে তার মূলত সময় অ্যাপ্লিকেশন করার। আচ্ছা, এখানে একটা আবেদন ফি আছে প্রতিটা আবেদনের জন্য, প্রতিটা ঘটনার নিষ্পত্তির জন্য, প্রতিটা আয়করের কর্তৃপক্ষের যে আইনি প্রক্রিয়া সেগুলোকে নিষ্পত্তি করার জন্য প্রতিটা আবেদনের জন্যই আপনাকে 500 টাকা করে ফি দিতে হবে প্রতি বছরের জন্য। এটা হচ্ছে কি মূলত ফি। তো আমরা এই দুটা জিনিসই আসলে জানবো, যে সময়সীমা কতদিন, 30 দিনের মধ্যে দাবিনামা মানে ডিমান্ড নোটিশ প্রাপ্তির 30 দিনের মধ্যে হচ্ছে গিয়ে আপনাকে সেটা আবেদন করতে হবে। দ্বিতীয়, আবেদনের সাথে 500 টাকার একটা আবেদন ফি জমা দিতে হবে প্রতি বছরের জন্য, প্রতি বছরে অ্যাসেসমেন্ট, মানে প্রত্যেকটা অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য।
এরপরে যদি দেখি যে আমরা আবেদনের আসলে শর্তাবলী কি শর্ত থাকলে আপনি সেটা আবেদন করতে পারবেন এবং কি যোগ্যতা আসলে সেক্ষেত্রে থাকতে হবে। মূলত কথা হচ্ছে কর পরিশোধ, মানে এই আবেদন করার যোগ্যতা অর্জন করার জন্য আপনি যে ব্যক্তি করদাতা সার্বজনীন পদ্ধতিতে যে রিটার্নটা দাখিল করেছেন, সেলফ অ্যাসেসমেন্টে যে রিটার্নটা দাখিল করেছেন, তার সঙ্গে যে করটা আপনি বলেছেন সেই করটা অবশ্যই পরিশোধকৃত কর হইতে হবে। মানে রিটার্নের ভিত্তিতে প্রদেয় কর অবশ্যই পরিশোধ থাকতে হবে, এক নাম্বার। দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে অনুমতি গ্রহণ। যদি আপনার এটা অলরেডি আদালতে পৌঁছে যায় এবং আদালতে পৌঁছে যাওয়ার পরেও আসলে আপনার এইখানে নোটে আমি এটা বলে দিয়েছি, নোটটা যদি আপনারা খেয়াল করেন যে আপিল ট্রাইব্যুনাল, মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বিচারাধীন কোনো আয়কর মামলার ক্ষেত্রেও এডিআর আবেদন করা যায়। দ্যাট মিন্স আপনার যদি কোনো বিচারাধীন মামলা যদি আপনি থাকেন এবং সেক্ষেত্রে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে আপনি এই এডিআরের আবেদন করতে পারেন। সময়সীমা সেই একইভাবে বলা আছে যে অনুমতি পাওয়ার 30 দিনের মধ্যে আবেদন করতে হবে এবং সেই সাথে আর একটা বিষয় আছে, এই আবেদনটা পুরো সেটে, প্রত্যেকটা সেটের 5 কপি সেট আপিল কর্তৃপক্ষকে প্রদান করতে হবে। 5 কপি, 1 কপি না, এখানে 5 কপি সেট প্রদান করতে হবে। এটা একটা জানার বিষয় থাকে। ফি আমরা যেটা বলেছি যে 500 টাকা করে এডিআর ফি জমা দিতে হবে। আর যে করটা নিয়ে দ্যাট মিন্স আয়কর কর্তৃপক্ষ সাপোজ একটা কর ধার্য করে দিয়েছে 10 লাখ টাকা বা 2 লাখ টাকা, 5 লাখ টাকা, এবং আপনি সেলফ অ্যাসেসমেন্টে করেছেন হচ্ছে 3 লাখ টাকা। তো আপনি 3 লাখ টাকা করেছেন, আয়কর কর্তৃপক্ষ বলেছে 5 লাখ টাকা। এই দুইটার মধ্যে যে ডিফারেন্স হচ্ছে যে 2 লাখ টাকা, এই 2 লাখ টাকার 5% যিনি সহায়তাকারী হিসাবে থাকবেন তাকে পরিশোধ করতে হবে। এই পরিশোধের সর্বোচ্চ সীমা হচ্ছে 25,000 টাকা এবং সর্বনিম্ন সীমা হচ্ছে 2,500 টাকা। দ্যাট মিন্স উনি এই সহায়তাকারী হয় 2,500 টাকা পাবেন অথবা সর্বোচ্চ 25,000 টাকা পেতে পারেন। তো এই ফিটাও আপনি ডিসিটি বরাবরে প্রদান করেই আপনি আবেদন করতে পারবেন। আর এই আবেদন করার পরে আপনাদের এইটা টোটাল যখন এটা সম্পূর্ণ হয়ে যাবে তখন একটা চুক্তিপত্রের মাধ্যমে বাকি যে করটা থাকবে বা বাকি যে আপনার প্রদেয় কর থাকবে সেই করটা পরিশোধ করতে হবে। দ্যাট মিনস এখানে আমরা টোটাল 5টা বিষয়কে আবেদনের যোগ্যতা হিসাবে চিন্তা করেছি। 1 নাম্বার, আপনি যে সেলফ অ্যাসেসমেন্টে যেটা আছে সেটা কর পরিশোধ করে দিবেন। 2 নাম্বার, আপনারটা যদি বিচারাধীন কোনো মামলায় থাকে তাহলে সেটার জন্য আপিল বিভাগ থেকে অনুমতি গ্রহণ করে নিয়ে আপনি এডিআর করবেন, এডিআরের আবেদন করবেন। 3 নাম্বার, এই অনুমতি প্রাপ্তির 30 দিনের মধ্যে আপনাকে করতে হবে 5 সেট ফর্মেই আপনাকে আবেদন করতে হবে। 3 নাম্বার, প্রত্যেকটা আবেদনের সাথে মানে প্রতি বছরের একটা আবেদনের সঙ্গে আপনাকে 500 টাকার এডিআর ফি জমা দিতে হবে। আর বিরোধীয় কর, দ্যাট মিনস যেটা নিয়ে আপনার যে বিরোধ হচ্ছে, যে সে বলতেছে 5 লাখ, আপনি বলতেছেন 3 লাখ, তাহলে এই যে 2 লাখ টাকার যে বিরোধীয় কর, এর 5% সহায়তাকারী মানে যিনি এটাকে ডিসপিউট করবেন, এই এডিআরটা বা এই কেসটাকে যিনি ডিসপিউট করবেন বা যিনি এটার হচ্ছে গিয়ে অ্যাওয়ার্ড দিবেন, বা অথবা যদি আমি বলি যে যিনি এটার হচ্ছে গিয়ে রায় দিবেন, সেই রায় প্রদানকারী সহায়তাকারীকে আপনি ফি হিসাবে সর্বোচ্চ 25,000 টাকা অথবা সর্বনিম্ন 2,500 টাকা যেটা আসে সেটা আপনি প্রদান করতে হবে, যেটা ডিসিটি বরাবরে প্রদান করতে হবে। তারপরে এই রায়টাকে অবশ্যই একটা চুক্তিপত্রের মাধ্যমে, এটা চুক্তিপত্রের মাধ্যমেই সেটাকে সমাধান করে বাকি যে ট্যাক্সটা থাকবে সেই ট্যাক্সটা পরিশোধ করবেন। এটাই হচ্ছে এডিআর আবেদনের যোগ্যতা। আচ্ছা, এডিআর এর সুবিধাগুলো কি? স্যার, জি জি, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু, হ্যাঁ স্যার, তাহলে এক নাম্বার যে কর পরিশোধ রিটার্নের ভিত্তিতে প্রদেয় কর অবশ্যই পরিশোধ করতে হবে। জি, তাহলে তো আমি তো পরিশোধ করলামই, তাহলে আর এডিআর আবেদন কেন করব স্যার? আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে কি যে আমাদের প্রবলেমটাই আসতেছে হচ্ছে আপনি যেটা সেলফ অ্যাসেসমেন্টে প্রদান করেছেন এটা আপনার সেলফ অ্যাসেসমেন্ট, কিন্তু সেটা যদি কর কর্তৃপক্ষ মেনে যায় তাহলে আর এডিআর এর প্রয়োজন নাই। কিন্তু যদি কর কর্তৃপক্ষ যদি না মানে, যদি বলে যে যে না আপনার অ্যাসেসমেন্টটা আসলে রং, আমাদের অ্যাসেসমেন্ট অনুযায়ী হচ্ছে আপনাকে এই বেশি অংশটা আসে, সেই অংশটা আপনাকে তখন তখন এই বেশি অংশের জন্যই আপনি এডিআর করতে পারেন বা এডিআর এর অ্যাপ্লিকেশন করতে পারেন।
এবার কি বিষয়টা একটু জি ক্লিয়ার স্যার, স্যার হয়েছে? বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তো এডিআর এর কিছু সুবিধা আছে। আমরা জানি যে সুবিধাটা খুব সহজ, যে মামলায় গেলে অনেক দিন সময় লাগে, এটা একটা সহজ প্রক্রিয়া। আর হচ্ছে গিয়ে ট্রাইব্যুনালে মামলার ক্ষেত্রে এখানে সবচেয়ে বড় যে বিষয়টা, ট্রাইব্যুনালে যদি আমরা এই মামলাটা নেই, যদি এডিআর এ না নিয়ে, যে হ্যাঁ আমি আসলে এডিআর কে ভাল লাগে না, আমি ট্রাইব্যুনালেই যাব বা আপিল বিভাগেই যাব, তো আপিল বিভাগে যেতে গেলে ওই 10% কর কিন্তু আগে দিয়ে আসতে হয়, যেটা ওই যে বিরোধীয় কর, মানে যেটা আমি চাচ্ছি না। যে তাদের মধ্যে যে প্রবলেম যেটা হয়েছে, যে সেলফ অ্যাসেসমেন্টে আসছে 3 লাখ টাকা, আর হচ্ছে গিয়ে কর কর্তৃপক্ষ বলছে 5 লাখ টাকা, তাহলে এটার মধ্যে ডিফারেন্স যে 2 লাখ টাকা আছে, তার 10% কিন্তু আহ, আপনার ট্রাইব্যুনালে মামলা করতে গেলে দিয়ে আসতে হয়, যেটা এডিআর এর ক্ষেত্রে প্রযোজ্য না। তো এই একটা সুবিধা আপনি পাবেন। এবং মামলা পুনরুজ্জীবন, মানে দ্যাট মিনস আপনার যে মামলাটা আপিল বিভাগের দ্বারা রিওপেন করতে পারবেন আপনি চাইলে। মানে এই এডিআরেও যদি আপনি একটা সমঝোতা হয়েও যায়, তারপরেও যদি আপনি মনে করেন যে আসলে এই সমঝোতাটা আমার পক্ষে না, বা আমার মনে হচ্ছে না যে আসলে এটা আমার জন্য যুক্তিযুক্ত, তাহলে আপনি চাইলে এই এই এডিআর এর যে মামলা, এটা এখানেই শেষ না, চাইলে আপনি সেটাকে আপিল বিভাগ পর্যন্ত আপনি সেটাকে আবার রিওপেন করতে পারবেন। মানে যেটা আসলে আপিল বিভাগ থেকে যদি আপনাকে একটা ট্যাক্স ধার্য করে দেয়, এটাই ফাইনাল, এরপরে আর কোনো কিছু করার ব্যক্তি করদাতাদের কোনো সুযোগ থাকে না, বা কোম্পানি করদাতাদেরও আসলে সুযোগ থাকে না। তো দ্যাট মিনস এডিআর হয়ে যাওয়ার পরেও, মানে এডিআর এর আপনার চুক্তি বাস্তবায়নের পূর্বে আপনি যদি মনে করেন যে আসলে আমার জন্য যে রায়টা হয়েছে এই রায়টা যুক্তিযুক্ত না, তখন আপনি চাইলে সেই মামলাটাকে আবার আপনি আপিল বিভাগ বা কোর্টে আপনি সেটাকে হচ্ছে গিয়ে বিচার চাইতে পারেন। তো এই হচ্ছে গিয়ে মূলত সুবিধা। খুব বেশি আসলে এখানে সুবিধা একটা, মূলত এখানে দুইটা সুবিধাটাই আসলে সবচেয়ে বড়। একটা হচ্ছে এই প্রক্রিয়াটা সহজ, 2 নাম্বার হচ্ছে গিয়ে কি, যে ট্রাইব্যুনালে মামলা করতে গেলেই আমাকে যে বিরোধীয় যে করের অংশটা থাকে, এই করের অংশের হচ্ছে 10% পরিশোধ করা বাধ্যতামূলক, যেটা আমার এডিআর এর ক্ষেত্রে করা লাগে না। আর এখানে আমি নোটটা এই জন্য দিয়েছি যে আমরা এটা একটু জেনে রাখবো, যদি আমাদের কোনো ছোট্ট কোশ্চেন হিসাবে যদি আসে, শর্ট কোশ্চেন হিসাবে যদি আসে, যে 1 নাম্বার 2 নাম্বারের যে কোশ্চেনগুলো, সে জায়গাতে যদি আসে যে হাইকোর্টে বিচারাধীন কোনো মামলার ক্ষেত্রে এডিআর প্রযোজ্য কিনা, তাহলে এই নোটটা হচ্ছে গিয়ে তার ক্ষেত্রে প্রযোজ্য হবে, যে হ্যাঁ এডিআর সেক্ষেত্রেও করা যায়, যদি এটা হাইকোর্ট বা হচ্ছে গিয়ে ওই আপিল বিভাগ বা আপিল কর্তৃপক্ষ যদি মনে করে যে হ্যাঁ ওনারা যদি অনুমতি দেয়, তাহলে এটাকে এডিআর এর মাধ্যমেও সমাধান করা যায়। তো এরপরে আমরা এখানে বিকল্প বিরোধ নিষ্পত্তির আসলে আবেদন প্রক্রিয়ার জন্য 9টা আসলে আছে, যেগুলো আমরা অলরেডি বলেছি, তার মধ্যে কিছু কিছু জায়গায় আসলে আমাদের একটু অ্যাড করা লাগবে। এটা হচ্ছে মূলত আপনাদের আয়কর বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা 2024-এর 6-এর ধারা অনুযায়ী আসলে এটা করা। কারণ 6-এর ধারাটা আমাদের জেনে রাখাটা দরকার, যে আসলে আমরা আবেদনটা করব, সেই আবেদনটার কি কি আসলে করা প্রয়োজন পড়ে, ওখানে একটা ডিটেল দেওয়া আছে, সেই ডিটেলটাই আমি এখানে আনার চেষ্টা করেছি। প্রথমে আবেদনপত্র একটা দাখিল করবেন, 5টা সেটে আসলে সেটাকে দাখিল করবেন। দ্বিতীয়ত, যদি মামলা প্রক্রিয়াধীন কোনো যদি কেস যদি আপনি চান যে এডিআর এর মাধ্যমে করতে, তাহলে সেক্ষেত্রে আদালতের অনুমতি লাগবে। 3 নাম্বার হচ্ছে গিয়ে আপনি আবেদন ফর্মে আসলে কে স্বাক্ষর করবে সেইটার বিষয়, ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তি স্বাক্ষর করবে, পার্টনারদের ক্ষেত্রে যে কোনো পার্টনার স্বাক্ষর করবে, ব্যক্তি সঙ্গ দ্যাট মিনস আপনার হচ্ছে গিয়ে একক মালিকানাধীন কোম্পানি যদি হয়, তাহলে হচ্ছে গিয়া প্রধান নির্বাহী কর্মকর্তা করতে পারে। কোম্পানির ক্ষেত্রে যাকে আপনি নিয়োগ করবেন ওই কাজের জন্য, উনি সিগনেচার করবে। তো এটা একটা বিষয়। প্রাপ্তি স্বীকারপত্র, এটা একটা জানার বিষয় থাকে, যে আপনি যে আবেদন করলেন সেটার একটা প্রাপ্তি স্বীকারপত্র আপনার কাছে পাঠাইতে হবে তফসিল 2 অনুযায়ী। এটা আয়কর কর্তৃপক্ষ পাঠাবে, মানে এডিআর যারা হচ্ছে গিয়ে এটা নিয়ে কাজ করে, তারাই আপনার কাছে পাঠাবে একটা প্রাপ্তি স্বীকারপত্র, যে হ্যাঁ আমরা এই এডিআর এর আবেদন করেছেন, তার আবেদনটা আমরা পেয়েছি। এবং এই প্রাপ্তি স্বীকারপত্রের পরেই পরবর্তী 3 কার্য দিবসের মধ্যেই এটা আসলে এনবিআর কর্তৃপক্ষের কাছে এই বোর্ড প্রেরণ করে দিতে হয়।
এরপরে যেটা বলা হচ্ছে যে রেজিস্ট্রিভুক্তি বোর্ড আবেদনটি পাওয়ার পরে, দ্যাট মিনস বোর্ডে যেহেতু আপনি পাঠিয়ে দিলেন, রাজস্ব বোর্ডে আপনি পাঠিয়ে দিলেন, তো তাদের একটা নির্দিষ্ট রেজিস্টার, যারা তফসিল 4 অনুযায়ী নির্দিষ্ট রেজিস্টারে এটাকে লিপিবদ্ধ করতে হয়। দেন হচ্ছে সহায়তাকারী মনোনয়ন ও নোটিশ, যে ফ্যাসিলিটেটর যিনি হবেন, মানে যিনি এই রায়টা দিবেন এই এডিআর এর জন্য একজন ফ্যাসিলিটেটর মনোনয়ন বা অ্যাপয়েন্ট করতে হয়। সেই অ্যাপয়েন্টকারী ব্যক্তিকে আসলে তখন তারা সিলেকশন করে, বোর্ডে বিভিন্ন তালিকা আছে তাদের কাছে, এই তালিকার মধ্যে তারা এটাকে মনোনয়ন দেন এবং মনোনয়নের 2 কার্য দিবসের মধ্যে আবেদনকারী, সহায়তাকারী এবং সংশ্লিষ্ট কর কমিশনারকে বিষয়টা জানাইতে হয় 2 কার্য দিবসের মধ্যে, মানে খুব দ্রুত হয়। এডিআর এর আসলে এডিআর এ গেলেই আপনাদের এই ধরনের কোনো আইনি নিষ্পত্তি যেটা আপনার প্রয়োজন সেটা খুব দ্রুত হয়। তারপরে হচ্ছে তারপরের বিষয়টা থাকে হচ্ছে কপি বিতরণ, যে আপনি প্রথমে তাদেরকে নোটিশ করে জানিয়ে দিলেন, এবার সেই যে আপনি 5 সেট যে আসলে আবেদন ফর্ম জমা দিয়েছিলেন, 5 সেট কেন লাগে, এই যে বিভিন্ন অফিসে যে আপনার একটা সেট করে রেখে যে তারা রেজিস্ট্রি করলো, তারা বোর্ডে প্রেরণ করলো, সহায়তাকারীকে প্রেরণ করতে হয়, এই জন্য 5 সেট আমাদের কাছ থেকে নিয়ে যায়। তো নোটিশ দেওয়ার 2 কার্য দিবসের মধ্যে বোর্ড আবেদনের 1 কপি নথিতে রেখে বাকি 2 কপি, দ্যাট মিনস এই যে বোর্ডের কাছে যে তিন সেট মানে দেওয়া হয়েছিল, সেই 3 সেটের 1 সেট হচ্ছে গা ওনাদের বোর্ডের কাছে রাখবে, বাকি 2 কপি কর কমিশনার এবং সহায়তাকারীর কাছে পাঠিয়ে দিবে, যেটা আমি একটু আগে বলছিলাম যে এটা বিভিন্ন জনকে আসলে দিতে হয়। এবং ফাইনালি এটার যে ফলাফল আসে, বিকল্প বিরোধ নিষ্পত্তির চূড়ান্ত ফলাফল, সেটা বোর্ডে তাদের নির্ধারিত রেজিস্টার তফসিল 4-এই এটা আছে, বা ওনাদের এই আয়কর বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালার তফসিল 4-এই এটা বলা আছে যে সেখানে এটাকে লিপিবদ্ধ রাখতে হয়। তো এই হচ্ছে গিয়ে একটা বিকল্প বিরোধ নিষ্পত্তির আবেদন থেকে ফলাফল সংগ্রহের একটা টোটাল চিত্র। এটা আমি আসলে এনেছি যে যদি আমাদের আয়কর আইনজীবী হিসাবে কখনো যদি কোনো প্রয়োজন পড়ে আমাদের, যে আসলে আমাদের এডিআরে যেতে হবে, একটা আমাদের যে আমরা যাদের পক্ষে রিটার্ন দাখিল করব তারা হয়তো এই রিটার্নটা মানতেছে না, অথবা অডিটে যখন আসে তখন তারা যে আসলে অডিট করার জন্য যে অডিট করার পরে যে তারা যে অ্যাসেসমেন্টের যে কপিটা তারা পাঠায়, এই কপিটা যদি আমি না মানি বা আমার যদি ক্লায়েন্ট যদি না মানে, সেক্ষেত্রে আমরা এডিআর এ গেলে বা যাওয়ার যে প্রসিডিউরগুলো, সেই প্রসিডিউরগুলোই এখানে আসলে মূলত ডিটেইল আকারে বলা আছে। তো এর বাইরে আর এডিআর নিয়ে খুব বেশি আসলে বলার মতো তেমন কিছুই নাই। এডিআর নিয়ে বিগত সালে দুইটা কোশ্চেন আসছে, আর আমি 2টা কোশ্চেন আসলে যুক্ত করেছি, যে যদি এই 4টা কোশ্চেনের আমরা যদি একটু দেখি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো ছিল, একটা 2024 সালে 1 নাম্বার কোশ্চেনটা এসেছিল যে 5টা বাক্য লেখো আর কি। এখন আপনারা যতটুকু আমার মনে হয় যে আপনারা জেনেছেন, এটা দিয়ে আপনারা 4-5টা বাক্য ইজিলি আপনারা লিখতে পারবেন। 2 নাম্বার যে কোশ্চেনটা আসলে খুব ইম্পর্টেন্ট, যেটা 2017 সালের এক্সামে এসেছিল, যে এডিআর বা বিকল্প বিরোধ নিষ্পত্তিটা আসলে কি, এডিআর এর আবেদনের যোগ্যতা বা শর্তাবলী কি, এবং এডিআর এর সুবিধাসমূহ কি। যদি আমরা এই স্লাইডটা দেখি, হ্যাঁ, এই স্লাইডটার মধ্যে কিন্তু এডিআর এর আবেদনের যোগ্যতা শর্তাবলী এবং এডিআর এর সুবিধাগুলো আমরা এখানে অলরেডি বলেছি বা আমরা জেনেছি। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে এডিআর বিধিমালা 2025 অনুযায়ী বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য আবেদনের পদ্ধতি। তো আবেদনের পদ্ধতিও আমরা এখানে দেখলাম, পুরো আবেদনের পদ্ধতি এবং তার সঙ্গে ফাইনালি যে ফলাফল সংরক্ষণ, সেটার একটা প্রসেস এখানে আমরা অলরেডি দিয়েছি। ফাইনালি আমরা এখানে যদি দেখি যে 2025-এর অধীন মীমাংসা চুক্তির আইনগত মর্যাদা কি, একবার এডিআর মীমাংসা হলে কি পরবর্তীতে আদালতে আপিল করা যায়। আমি একটু আগেই কিন্তু বলেছিলাম যাদের একটা সুবিধার মধ্যে খেয়াল করে দেখেন, 2 নাম্বার সুবিধা, মামলা পুনরুজ্জীবিত করার সুযোগ। দ্যাট মিন্স আপনি যদি এডিআরে একটা জিনিস সমাধান হয়ে গেছে বা আপনার সমাধান হওয়ার জন্য আপনার কাছে এটার প্রস্তাব এসেছে, তখন যদি আপনি মনে করেন যে না, এই সমাধানটা আমার জন্য প্রযোজ্য না বা আমি এটার জন্য এটা আমার জন্য ফলপ্রসূ হয় নাই, তাহলে এর বিপরীতে আপনি কি করতে পারেন, কোনো কারণে উভয় পক্ষের মধ্যে মতানৈক্য বা সমঝোতা না হলে
করদাতা তার আপিলটি পুনরায় পুনরুজ্জীবিত বা রিওপেন করতে পারে, দ্যাট মিনস ট্রাইব্যুনালে সে চাইলে যেতে পারে। আচ্ছা, এডিআর ব্যবহারের সুবিধা ও সীমাবদ্ধতা। আসলে সীমাবদ্ধতার ক্ষেত্রে যদি আমি বলি, এখানে সীমাবদ্ধতা কিছু আছে, যে যেহেতু এটা একটা তৃতীয় পক্ষ যিনি ট্যাক্সে স্পেশালিস্ট হতে পারেন, বাট আমার সিচুয়েশনের সঙ্গে উনি আসলে অ্যালাইন করেন না, বা কিছু কিছু জিনিস আছে যে উনি ট্যাক্সের পক্ষেই আসলে কথা বলার জন্য প্রযোজ্য থাকবেন। কারণ উনি ট্যাক্স অথরিটির কাছ থেকে মনোনয়ন নিয়ে আমার জন্য কাজ করতে আসছেন। তো সেহেতু উনি যে কেস বা যে ফলাফলটা দিবেন, এটা ট্যাক্স অথরিটির পক্ষে যাওয়ার সম্ভাব্যতাই বেশি থাকে। 2 নাম্বার, এখানে আমরা যদিও উইন উইন সিচুয়েশনের কথা বলতেছি, কিন্তু আসলে উইন উইন সিচুয়েশনটা আসলে এখানে থাকে না, কারণ এখানে ট্যাক্স পেয়ারের উপরেই আসলে এই ট্যাক্স পেয়ারের উপরেই আপনার এই ট্যাক্সটা ধার্য করে দেওয়া হয়, একটা মিনিমাম আর একটা অংশ তার উপরে ধার্য করে দেওয়া হয়, যেটা আসলে এর সীমাবদ্ধতাকেই প্রমাণ করে। তো এই মূলত হচ্ছে গিয়ে এডিআর সম্পর্কে ছিল। এডিআর আসলে এই পর্যন্ত খুব বেশি এক্সামে আসে নাই, লাস্ট 2টা এক্সামেই আসছে। তো আমরা এবার আশা করতে পারি যে এডিআর থেকে কোশ্চেন আসবে, এবং কোশ্চেন আসলে আমরা মিনিমাম 5টা থেকে 10টা বাক্য বা আমরা যে জিনিসগুলো জানি এডিআর থেকে আসলে তার খরচটা আসতে পারে, ফি এবং খরচ সমূহ আসতে পারে। এছাড়া হচ্ছে গিয়ে আবেদনের সময়সীমা সম্পর্কে জানতে জানতে চাইতে পারে, এবং এক্ষেত্রে কয় প্রস্থে বা কয়টা হচ্ছে গিয়ে আপনাকে আবেদন সেট পাঠাইতে হয় সেটা আপনার কাছে আসতে পারে। প্লাস হচ্ছে গিয়ে আপনার এখানে যেটা আমি বলেছিলাম যে প্রতি বছরের জন্যই 500 টাকা করে ফি দিতে হচ্ছে। তো প্রতি বছর, দ্যাট মিনস আপনার যদি 2টা বছরের অ্যাসেসমেন্ট ইয়ার, যদি 2টাই অ্যাসেসমেন্ট ইয়ারের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আপনার 500 1000 টাকা, মানে প্রতি বছরের জন্য 2টা কেসের জন্য 1000 টাকা আপনাকে প্রদান করতে হবে। তো এই জিনিসগুলো জানলেই মোটামুটি আমি আশা করি এডিআর সম্পর্কে লেখা যায়। আর একটা বড় বিষয় হচ্ছে গিয়ে কি, যে আপনারা সবাই এখন মনে করবেন যে এবারের এক্সামটা কিন্তু আসলেই সহজ হবে না, কারণ আপনারা অলরেডি জেনেছেন, যারা ইনকাম ট্যাক্স নিয়ে যেহেতু আপনারা চিন্তা করছেন আপনারা ইনকাম ট্যাক্স লয়ার হবেন, খুব রিসেন্ট একটা প্রস্তাবনা গিয়েছে, এখন পর্যন্ত পার্লামেন্টে পাশ হয় নাই, বাট প্রস্তাবনাটা আমাদের জন্য প্রচুর পক্ষে একটা প্রস্তাব, যে ট্যাক্স ক্যালকুলেশনের যে একটা পেজ এডিশনালি আসলে এখন দিতে হবে কোম্পানির ক্ষেত্রে এবং ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রেও, যে তাদের যে বাৎসরিক যে ট্যাক্স ক্যালকুলেশন তারা যেটা করলো তাদের আয় ব্যয়ের হিসাব থেকে, তো সেই ট্যাক্স ক্যালকুলেশনের যে পেজটা, এই পেজটা কিন্তু 3টা অথরিটি সিগনেচারকৃত 3টা অথরিটির লাগবে। টোটাল ট্যাক্স কম্পিউটেশন, টোটাল ট্যাক্স কম্পিউটেশন নামে একটা পেজ থাকবে। এই পেজটাই 3টা অথরিটির যে কোনো একটা অথরিটি দিয়ে আপনাকে সিগনেচার করতে হবে। এর মধ্যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, 2 নাম্বার কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, অথবা আয়কর আইনজীবী, মানে এই আমাদের হচ্ছে গিয়ে আইটিপি প্র্যাকটিশনার যারা হবেন তাদের দ্বারা এই সিগনেচারকৃত এই ফর্মটা কিন্তু এটা এখন রিটার্নের সাথে দিতে হবে। তো এটা প্রস্তাবনা গিয়েছে, যদি এটা পাশ হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা কাজের জায়গা তৈরি হবে, সেই সাথে আমাদের অনেক বড় একটা লাইবিলিটিও চলে আসবে, আমরা যে কোনো জায়গায় চাইলেই সিগনেচার করতে পারবো না। তো এই জন্য আমাদেরকে বিশেষ করে, আমি বারবার আপনাদেরকে বলতেছি, বিশেষ করে হিসাব বিজ্ঞানের জ্ঞানটা এখন মাস্ট বি আপনাদের লাগবে। তো এই হিসাব বিজ্ঞানের জ্ঞানের জন্য আমি লাস্ট 3টা ক্লাস আপনাদেরকে করিয়েছি, তো সেই 3টা ক্লাসেই আপনার বেসিকটা আপনারা জেনে গিয়েছেন। তো সেই বেসিক থেকে আপনাদের যদি কোনো কোশ্চেন বা কোনো কিছু থাকে, তাহলে সেটাও আপনারা আমার ক্লাসে আপনারা পড়ে আপনারা নিজেকে ঝালাই করে নিতে পারেন। তো আমাদের হাতে আমি খুব বেশি সময় দেখতে পাচ্ছি না, 3 বা 4 মিনিট আছে। আমরা যদি আবার সেম লিঙ্কে একটু 1-2 মিনিটের মধ্যে জয়েন করি, তাহলে আমরা আমাদের দ্বিতীয় যে টপিকটা আছে, আমাদের দ্বিতীয় টপিকটা হচ্ছে অগ্রিম কর। তো অগ্রিম কর সম্পর্কে আমরা দ্বিতীয় ক্লাসে আমরা এটা জানবো। তো আশা করি আপনারা সবাই দ্বিতীয় ক্লাসের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। স্যার, জি 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 হ্যালো জি 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 বলেন। স্যার। জি আচ্ছা স্যার, আমি তো গত 2টা ক্লাস হিসাব বিজ্ঞান একটু মিস করেছিলাম, কিন্তু ওই যে আমি অনেক সার্চ করলাম যে ফেসবুক পেজটাতে এটার রেকর্ডেড ক্লাসটা দিয়েছে কিনা, কিন্তু পেলাম আ- না।
আচ্ছা, স্যার। আমি আপনাকে একটা লিংক দিয়ে দিব না, আপনি সেই লিংকে হচ্ছে গিয়ে সেটাকে একটু দেখে নিন, ঠিক আছে? আমাদের সকল ক্লাসই ওখানে দেয়া আছে, ঠিক আছে? আমি আপনাদের এই গ্রুপটাতে আমি একটা লিংক শেয়ার করে দিব না। জি স্যার, প্লিজ। জি, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে। একটু দ্বিতীয় ক্লাসে আশা করতেছি খুব দ্রুতই আমরা জয়েন করব। জি, আসসালামু আলাইকুম।